আহিত শ্বাস ফেলে বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের এই 3 রমণীর মতো কজনই বা হয় বল? হবে না কেন, হতে হবে। একবার যেহেতু দেখেছে ওর সাথে এমন বাজে একটা ঘটনা ঘটছে, তখন আমরা গিয়ে ওকে হেল্প করলাম। ওই থিদেরও দেখলো কিভাবে মারামারি করছিল। তো এখন দ্বিতীয়বার এমন হলে কেন পারলো না প্রতিবাদ করতে? এখানে এসে ভ্যা ভ্যা করছে। আচ্ছা শান্ত হ। কিছু না জেনে আগে মানুষকে ভালো মন্দ বলা ঠিক না। আগে শুনে নেই কি হয়েছে, তারপর না হয় মেয়েদেরকে দুটো চারটে কথা শুনিয়ে দিস উপদেশ হিসাবে। আহিদের কথায় প্রিয়ান চোখ উল্টিয়ে বলল। আই অ্যাম নট ইন্টারেস্ট অ্যাট অল। প্রিয়ানের এক্সপ্রেশন দেখে হেসে দিল আহিদ। অথই উদ্বিগ্ন চোখে মুখে কান্নারত মেয়েটার দিকে তাকিয়ে আছে। অতঃপর কাছে গিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটাও তার সাথে একই ক্লাসে পড়ে, তবে ডিপার্টমেন্ট ভিন্ন। অথয়ের হাতের ছোঁয়ায় মেয়েটা তাকায় অথয়ের দিকে, পরপর আবার কেঁদে দেয়। অথই নরম গলায় শোধালো, কি হয়েছে? কেন কাঁদছো তুমি? আজও কি কেউ তোমায় ডিস্টার্ব করেছে? করলে বলতে পারো আমায়, কোনো ভয় নেই। আমি আর আমার বন্ধুরা আছি তো। মেয়েটা কিছুই বলল না, তবে পাশ থেকে ওর বান্ধবী বলল, ও কাঁদছে কারণ ওই যে রদ্রিক ভাইয়া আছে না, তাকে আমাদের লিয়া পছন্দ করে, তাই আজ সাহস করে নিজের মনের কথা বলেছে ও গিয়ে। রদ্রিক ভাইয়া তো গ্রহণ করলই না, সাথে লিয়াকে সবার সামনে অপমান করেছে, ওকে ধাক্কা মেরে আঘাতও করেছে। সবটা শুনে অথয়ের রাগ আকাশচুম্বী। কাউকে ভালো লাগতেই পারে, আর তাকে গিয়ে মনের কথাও জানাতে পারে, কিন্তু তাই বলে এইভাবে একটা মানুষকে হেনস্থা করার কোনো মানে হয় না। অথই রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কোথায় আছে এখন তারা? ভার্সিটির ওই পিছনে ওই পুকুরের কাছে। অথই এবার বৃদ্ধি, পিহু, আহিদ প্রিয়ানের সামনে দাঁড়ালো, রাগী গলায় বলে, চলো আমার সাথে। প্রিয়ান যতই খামখেয়ালি করুক না কেন, যতই হাসি ঠাট্টায় মেতে থাকুক, কিন্তু ওদের বন্ধুদের মাঝে বিপদের সময় ওই সবচেয়ে বুদ্ধিমান হয়ে ওঠে। প্রিয়ান অথৈর হাত ধরে থামিয়ে দিল, ফলে রাগে চোখে তাকায় অথৈ। প্রিয়ান অথৈকে বোঝানোর চেষ্টা করল, দেখো ইথি, র্যাগের মাঝে কিছু করিস না, আগে ভালোভাবে সব জেনে নে। মনে রাখিস, এক হাতে তালি বাজে না, মুদ্রার এপিঠ ও পিঠ দুই পিঠই থাকে। তাই আগে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে এরপর কিছু বলিস। অথৈ প্রিয়ানের হাতের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, সামনের দিকে অগ্রসর হতে হতে বলল, আমি বাচ্চা নই, সবটা জেনে শুনেই যা করার করব আমি। রুদ্রিক পুকুর পাড়ে বসে সিগারেট টানছে। প্রচণ্ড রাগ লাগলে বা কষ্ট পেলে রুদ্রিক এই কাজটা করে। ইহান রাগান্বিত রুদ্রিকের কাঁধে হাত রাখলো, হেসে বলে, তুই আমায় রাখতে মানা করছিস? মানে আমি জাস্ট ভাবতে পারছি না মেয়েটা কি পরিমাণ চাইল্ডিশ হলে আমার কথা মতো সত্যি সত্যি পুকুরে ঝাঁপ দিতে চলে গিয়েছিল। মানে এত বোকা মানুষ হয় কিভাবে এইসব ফালতু প্রেম ভালোবাসার কথা বলে নিজের জীবনটা দিয়ে দিতে রাজি হয়ে যায়? নিজের পরিবারের কথাও একবার ভাবলো না। ইহান রুদ্রিকের কথার পরিপ্রেক্ষিতে বলে, ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, তখন আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। রুদ্রিক রাগী গলায় বলে, যদি এটাকে ভালোবাসা বলে তাহলে বলবো সরি টু সে, আর ইহান রুদ্রিকের জন্যে ভালোবাসা না। ইহান শান্ত স্বরে বলে, হয়েছে থাক, আজকে যে শিক্ষা দিয়েছিস মেয়েটাকে, এতে শুধরে যাবে মেয়েটা। হোপ সো। নীল, সাফাত, অনেক ওদের সামনেই বসেছিল। হঠাৎ সাফাত দূর থেকে অথৈকে এদিকে আসতে দেখে উঠে দাঁড়ালো। ওকে এইভাবে দাঁড়াতে দেখে সকলের দৃষ্টি সেদিকেই চলে যায়। ইহান নিজের বোনকে এভাবে রণচন্দ্রী রূপে এদিকে তেড়ে আসতে দেখে হক জগালো, বলে উঠল, এর আবার কি হলো? এমন বাঘনি রূপে এমন তেড়ে মেরে আসছে কেন? নীল ইহানের ভয়ার্ত মুখশ্রী দেখে হেসে বলে, নিশ্চয়ই তুই কিছু বলছিস, এর জন্য তোকেই কেলাতে আসছে। ইহান নীলের কথায় চিন্তার জগতে চলে গেল। ভাবতে লাগলো ও এমন কিছু কি করেছে যাতে অথৈ রেগে যাবে, কিন্তু না, এমন কিছুই করেনি, অন্তত ওর মনে পড়ছে না। ইহান চিন্তিত কণ্ঠে বলে, আমি এমন কিছুই করিনি যে যে ওর রেগে থাকবে। না জানি কি হয়েছে। অনেক বলে ওঠে, উফ, বাদ দে তো, আগে এসে নিক, তারপর না হয় বোঝা যাবে। একটু পরেই অথৈ থমথমে মুখে এসে দাঁড়ালো ওদের সামনে। সাফাত হেসে হাত নাড়িয়ে বলে, হাই অথৈ, কেমন আছো? হাই হ্যালো পরে। আর হ্যাঁ, আপাতত আমি ভালো নেই, একদম নেই। অথৈর এমন শক্ত কণ্ঠের কথা শুনে সাফাতের মুখটা একটুখানি হয়ে গেল। এ বেচারা অথৈকে ভীষণ পছন্দ করে,
সেদিন শাড়িতে অথৈকে দেখে প্রথম দেখাতেই ওকে ভালো লেগেছিল। বন্ধুর বোন জেনেও পিছপা হয়নি, এতটাই পছন্দ হয়েছে। সেদিন লুকিয়ে চুরিয়ে অথৈর একটা ছবিও তুলেছিল। এখন দিনরাত যখনই সময় পায় অথৈর ওই ছবিটা দেখে, ভীষণ ভালো লাগে ওর। কিন্তু আজ অথৈর সেই ভালো লাগার তীক্ষ্ণ কথার ধনুক ছুঁড়ে মেরে তাকে আহত করে দিয়েছে। সাফাতের চুপসানো মুখটা দেখে অনেক সাফাতের কাঁধে হাত রাখলো। সাফাত তাকালে তাকে চোখের ইশারায় সান্ত্বনা দিল। এদিকে ইহান এগিয়ে গেল অথৈর কাছে, নরম কণ্ঠে বলল, কি রে, এত রেগে কেন তুই? কিছু কি হয়েছে? বাসটিতে কেউ কিছু তোকে বলেছে নাকি আমি কিছু করেছি? অথৈ ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো ইহানের দিকে, তারপর বলে, আমায় কেউ কিছু বলেনি আর করেওনি, কারণ সেই সাহস করার আগেই আমি অথই কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। কিন্তু ঘটনা তো কিছু হয়েছে অবশ্যই, আমার সাথে না অন্য একটা মেয়ের সাথে, আর সেটা তুমি না করে থাকলেও করেছে তোমার বন্ধু। অথৈয়ের অগ্নিদৃষ্টি গিয়ে ঠেকলো রদ্রিকের দিকে। ইহান সেটা লক্ষ্য করে বলতে চাইল, দেখ, রাগিস না অথি, আগে সবটা শুনে নে। যা শোনার আমি তোমার বন্ধুর থেকেই শুনতে চাই, আর যা বলার আমি তাকেই বলবো। সো প্লিজ ভাইয়া চুপ থাকো। অথৈ ইহানের পাশ কাটিয়ে গিয়ে রদ্রিকের সামনে দাঁড়ালো। রদ্রিকের কোনো হেলদোল নেই। ওর সামনে যে অথৈ এসে দাঁড়িয়ে আছে সেটার বিন্দুমাত্র আভাসও পায়নি। এমন একটা ভান ধরে আছে, নির্বিকার ভঙ্গিতে সিগারেট টেনে যাচ্ছে। এতে যেন অথৈর রাগ আরো বাড়ল। ও হাত উঠিয়ে রদ্রিকের ঠোঁটে গুজে থাকা সিগারেটটা টেনে নিয়ে মাটিতে ফেলে দিল। তারপর তা পা দিয়ে পিষে ফেলল। অথৈর এমন ভয়ানক এক কাণ্ডে সবার মুখে হাত, কারণ রদ্রিকের সাথে এমন আচরণ করার সাহস আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিন্তু আজ সেটা অথৈ করে দেখিয়েছে। এদিকে যাকে নিয়ে সবাই এত ভয় পাচ্ছে সে নিজেই শান্ত হয়ে বসে চুপটি করে অথৈর রাগান্বিত লাল হয়ে থাকা মুখশ্রীতে তার দৃষ্টি মেলে রেখেছে। রদ্রিককে এখনো এমন শান্ত দেখে অথৈ রেগে বলে, আপনার লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে বসে সিগারেট খেতে? না, করে না, কারণ আমি মেয়েটার সামনে গিয়ে সিগারেট খাইনি, উল্টো মেয়েটা আমার সামনে এসেছে। দেন হোয়াট ক্যান আই ডু? রদ্রিক কথাগুলো বলে আবারও একটা সিগারেট বের করে আগুন ধরাতে যাবে। অথৈ তা টেনে নিয়ে আবারও পানিতে ফেলে দিল। রদ্রিক আবারও একই কাজ করলে অথৈ নিজের কাজ রিপিট করে। এভাবে 4-5টা সিগারেট ফেলে দিয়ে অথৈ বিরক্তির চরম শিখায় পৌঁছে গিয়েছে। রদ্রিক এবার সিগারেটের গোটা প্যাকেটটাই অথৈর দিকে এগিয়ে দিল। অথৈ রাগে ফেটে যাচ্ছে। ও প্রায় এক প্রকার রদ্রিকের হাত খামছি মেরেই রদ্রিকের হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে পানিতে ফেলে দিল। রদ্রিকের হাতে নখের আঁচড়ে খানিক রক্তও বেরিয়েছে, তবে ও খুব শান্ত স্বরেই বলে, সব সিগারেট ফেলে দিয়েছ? নাও হ্যাপি? যদি খুশি হয়ে থাকো তাহলে তুমি এখন আসতে পারো। অথৈ দাঁতে দাঁত চেপে বলে, বাট আমার আপনার সাথে কথা আছে। ওকে ফাইন, বলতে থাকো, আমি শুনছি। সময় মাত্র 5 মিনিট। অথৈর মনে চাচ্ছে এই রদ্রিকের মাথায় বড় একটা ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে, না হলে জোরে সোরে একটা ঘুষি মেরে এই পুকুরে ফেলে দিতে, তারপর আচ্ছা মতো ওকে চুবিয়ে চুবিয়ে আধমরা করে তারপর ওঠাতে। এত অ্যাটিটিউড কাকে দেখাচ্ছে এই হনুমানটা? অথৈকে চুপ থাকতে দেখে রদ্রিক হাত বাড়িয়ে সময় দেখে নিয়ে বলে, তোমার 45 সেকেন্ড অলরেডি শেষ, তাড়াতাড়ি করো। অথৈ চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলল, নিজের রাগটুকু সামনে নিয়ে বলে, আপনার একটা মেয়ে আজ প্রপোজ করেছিল, আপনি অ্যাকসেপ্ট করেননি তাই না? আপনি কি মেয়েটাকে পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য ফোর্স করছিলেন? ভুল বললে। আমি ঝাঁপ দিতে বলেছি, কিন্তু ফোর্স করিনি ওকে, ও স্বেচ্ছায় গিয়েছে। রদ্রিক শুধরে দিল অথৈর কথা। অথৈ আবার বলে, আপনি মেয়েটাকে অপমান করেছেন। শি ডিজার্ভ ইট। অথৈ দাঁতে দাঁত চেপে বলে, মেয়েটাকে দুইবার ধাক্কা মেরেছেন। করেছি তো। রদ্রিক অথৈর সকল প্রশ্নের জবাব সোজাসাপটা দিয়ে দিয়েছে, কোনো ভনিতা করেনি। কিন্তু রদ্রিকের এমন আচরণে রেগে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলল। একেবারে রাগে বাঘিনী হয়ে রদ্রিকের শার্টের কলার ধরে ফেলল। রদ্রিক খুব শান্তভাবে তাকিয়ে দেখছে অথৈকে। ওকে এতটা শান্ত দেখে ইহান, সাফাত, নীল আর অনেক প্রচুর ঘাবড়ে আছে, কারণ আজ পর্যন্ত এই সাহস কেউ করেনি। অথৈ প্রথম যে আজ রদ্রিকের কলার ধরার দুঃসাহসিকতা দেখিয়েছে। রদ্রিক ঠান্ডা গলায় বলে, কলার ছাড়ো। অথৈ শক্ত কণ্ঠে বলে, যদি বলি ছাড়বো না তাহলে কি আমাকে ওই মেয়েটার মতো পুকুরে ফেলে দেওয়ার ভয় দেখাবেন নাকি ধাক্কা দেবেন, কোনটা? রদ্রিক তারপরেও বেশ শান্ত,
কোনো রকম রাগের ছোঁয়া নেই ওর মুখশ্রীতে। ঘটনা আরও বিগড়ে যাওয়ার আগে নীল ইহানকে বলে, ইহান দ্রুত যা, তোর বোনকে সরা রুদ্রিকের সামনে থেকে। ও এখন শান্ত আছে, এই না যে সবসময় থাকবে। ও রাগলে কিন্তু যাতা হয়ে যেতে পারে। ইহান নীলের কথায় সম্মতি প্রকাশ করল। তারপর দ্রুত চলে গেল অথয়ের কাছে। অথয়কে কিছু না বলে আগেই ওকে টেনে রুদ্রিকের কাছ থেকে সরিয়ে আনলো। ইহানের এমন কাণ্ডে অথয় প্রচুর রেগে যায়, বলে, আমাকে টেনে এখানে আনলি কেন ভাই? ছাড় আমাকে। ইহান বলে, তুই ভুল বুঝছিস, একটু শান্ত হয়ে শোন আমার কথা। আমি তোর কোনো কথা শুনতে চাই না ভাইয়া। তোর বন্ধুই তো সব স্বীকার করলো, তাহলে আমাকে আটকাচ্ছিস কেন? তার সাহস কি করে হলো এইভাবে একটা মেয়েকে ভার্সিটির মধ্যে অপমান করার? মেয়েটা প্রপোজই তো করেছিল। তোর বন্ধু এমন রিয়াক্ট করলো যেন সে ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ তলে তলে ঠিক কত কিছু যে করে বেড়ায় তুই জানিস না। অথয় আবারও তেড়ে যেতে নিলে ইহান এবার রেগে যায়। এমন না যে ইহান অথয়কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানা করে, এটা সে কোনোদিন করবেও না। কারণ অন্যায় দেখে মুখ বন্ধ করা থাকা মানুষটাও অন্যায়কারী। তাই ছোট থেকে ও অথয়কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। কিন্তু অথয় যে আজ এইভাবে একটা ঘটনা নিয়ে সিনক্রেট করবে ভাবতে পারেনি, যেখানে অথয় পুরো বিষয় জানেও না। সবকিছুর একটা লিমিট থাকে। ইহান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সবার সামনে সজোরে চড় মারে অথয়ের গালে। বিস্ময় সবার মুখে হাত চলে যায়। আজ বহুদিন পর ভাইয়ের হাতে এভাবে মার খেল অথয়, তাও এতগুলো মানুষের সামনে। অথয়ের মনে আছে ও লাস্ট ইহানের হাতে এমন চড় খেয়েছিল ক্লাস 7-এ থাকতে। তখন একটা ছেলে ওকে রাস্তায় বাজে কথা বলেছিল, আর অথয় কেঁদে কেটে বাড়ি ফিরেছিল। অথয় প্রতিবাদ কেন করেনি? কেন সেই ছেলেটাকে কষিয়ে দুঘা দিতে পারেনি? সেজন্য মেরেছিল। আর আজ এতগুলো বছর পর ইহান আবার ওকে মারল। বিষয়টা কিছুতেই মানতে পারছে না অথয়। গালে হাত দিয়ে অবাক নয়নে ইহানকে দেখছে। ওর ভাই ওকে এভাবে মারতে পারল। বুকের বাঁ পাশটায় তীব্র ব্যথা হচ্ছে। অভিমানী অশ্রু বিন্দুরা এসে ভিড় জমিয়েছে চোখের কোণে। ইহান চোয়াল শক্ত করে বোনের দিকে তাকিয়ে আছে। আজ ইহান নিজের রাগ আর কন্ট্রোল করতে পারেনি। তার প্রাণপ্রিয় বন্ধুকে নিয়ে এমন কটূক্তি ওর একদম সহ্য হয়নি। তার উপর ওর বন্ধুর কোনো দোষ নেই যেখানে। ইহান ধমকে বলে উঠল, তোর সাহস কিভাবে হলো রুদ্রিকের কলার এইভাবে ধরার? সে তোর কত বড় এটা জানিস তুই? এতটা বেয়াদব তুই কিভাবে হলি? আমি তোকে প্রতিবাদী বানিয়েছি ঠিক আছে, কিন্তু এই না যে তুই বিনা অন্যায়কারীর সাথে তুই এইভাবে এমন ব্যবহার করবি। তোকে আমি বারবার শিখিয়েছি কোনো পরিস্থিতিতে সিনক্রেট করার আগে সবটা ভালোভাবে জেনে নিবি। এই তাহলে আমার শিক্ষার নমুনা। এতদিন তোর প্রতি ক্রাউড ফিল হতো, কিন্তু আজ তো তুই আমাকে সবার সামনে নিচু করে দিলি। এমন ব্যবহার তোর থেকে আশা করিনি আমি। তুই রুদ্রিকের দোষ দেখছিস তাই না? তাহলে শোন কে দোষী। ইহান একে একে সবটা বলল অথয়কে। সবটা শুনে অথয় যে আকাশ থেকে পড়ল। তাহলে আসলে কি ও আজ অন্যায় করে ফেলল? রুদ্রিক তো ঠিকই ছিল। মেয়েটাকে এমন একটা শিক্ষা না দিলে পরবর্তীতে মেয়েটা আবারও রুদ্রিকের কাছে। আর এই সামান্য ভালোবাসার কারণে এত বছর আদর যত্ন করে বড় করে তোলা বাবা মায়ের কথাও ভাবিনি। তাহলে এই মেয়ে যে সত্যি সত্যি রুদ্রিককে ভালোবাসে এর গ্যারান্টি কি? বুকের মাঝে তীব্র অনুশোচনা জাগ্রত হলো অথয়ের। এভাবে মানুষটাকে অপমান করা ওর ঠিক হয়নি। আজ প্রথমবার নিজের কাছে নিজে এতটা লজ্জিত অথয়। করুণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। অনেক কান্না পাচ্ছে ওর, কিন্তু এভাবে সবার সামনে কান্না করার মেয়ে অথয় না। ভেজা কণ্ঠে কিছু বলবে তার আগে ইহানের উচ্চস্বরের ধমকে থেমে গেল। জাস্ট স্টার্ট আপ। তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। চলে যা আমার সামনে থেকে। অথয় ঠোঁট ভেঙে কান্না আসতে চাইছে, তাই আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে গেল অথয়। অথয় চলে যেতে ইহান রিধি, পিহু, প্রিয়ান আর আহিদকে বলল, তোমরা ওর পিছু পিছু যাও, ওকে একা ছেড়ো না। ইহানের কথা মতো ওরা সবাই চলে গেল। সাফাত রুদ্রিকের কাছে এসে দাঁড়ালো। রুদ্রিক ভ্রুকুচকে তাকালে সাফাত বলে, তোর কারণে ইহান অথয়কে মারলো। এমন একটা কথায় ইহান, নীল আর অনেক তাকালো সাফাতের দিকে। অনেক বলল, মাথা ঠিক আছে তোর? ইহান ওর বোনকে মেরেছে, এখানে রুদ্রিকের দোষ কোথায়? সাফাত রাগী গলায় বলে, কেন ও ইহানকে থামাতে পারেনি অথয়কে চড় মারার থেকে? রুদ্রিক প্যান্টের পকেটে হাত গুজে ভাবলেশীন গলায় বলে, ওর বোন অন্যায় করেছে, তাই ইহান ওর বোনকে মেরেছে। এখানে হোয়াট ক্যান আই ডু? ইহানও বলল, হ্যাঁ সাফাত, তুই আবার কি বলছিস? অথয় অন্যায় করেছে তাই আমি ওকে মেরেছি।
এখানে রুদ্রিকের তো কোনো দোষ নেই, তুই কেন রুদ্রিককে কথা শোনাচ্ছিস? সাফাত বিরক্তকর কণ্ঠে বলে। যা মন চাই কর তোরা, আমি যাচ্ছি। এই বলে সাফাত চলে গেল। ওকে এভাবে যেতে দেখে নীল অনেকের কানে কানে বলে। এই সাফারে আবার কি হলো? অনেক বলে উঠল। সাফাত অথইকে পছন্দ করে, এজন্যই অথইকে থাপ্পড় মারায় ও রেগে এসব বলল। নীল দীর্ঘশ্বাস ফেলে বলে। এ তো সব শুরু, আমার মনে হচ্ছে সামনে আরো ভয়াবহ কিছু হতে চলেছে। চারপাশে অন্ধকার ঘিরে আছে, প্রকৃতিতে শীতল বাতাস বইছে। সেই বাতাসে কোথা থেকে যেন নাম না জানা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে, সেই সাথে গুটি গুটি মিটিমিটি করে জ্বলতে থাকা অসংখ্য তারা। একটু পরপর মেঘের কুণ্ডলীগুলো এসে চাঁদ মামাকে ঢেকে দিচ্ছে। সেই দিকে এক ধ্যানে তাকিয়ে আছে অথই। চোখজোড়া ভয়ানক পরিমাণ লাল হয়ে আছে, সেই সাথে ওর পুরো মুখশ্রীও লাল হয়ে আছে। অথইকে এ অবস্থায় দেখে রিধি, পিহু, প্রিহান, আহিদ ওরা চারজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। তারপর চারজন একসাথে গিয়ে নিঃশব্দে বসে পড়ল অথইয়ের পাশে। এদিকে অথই পাশে কারো উপস্থিতি টের পেল না, দেখেই বুঝতে পেরেছে এরা কারা, ওর চার বন্ধু। অথই আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল। তোরা এখানে কেন এসেছিস? কয়টা বাজে? বাড়ি যাসনি কেন? এটা তুই কি বললি দোস্ত? তোর মনে এত দুঃখ, সেই দুঃখে তুই এখানে এসে শোক পালন করছিস? তোর এই অবস্থায় তোকে একা রেখে আমরা যাই কিভাবে বল? তোর সঙ্গ দিতেই এলাম, চারজন না হই একসাথে শোক পালন করলাম। অথই চুপ করে আছে, ওর মাঝে বিন্দুমাত্র হেলদোল নেই। পিহু চোখ রাঙিয়ে তাকালো প্রিয়ানের দিকে, কটমট করে বলল। এই ফালতু কথা বলেছে, তুই তোর মুখটা বন্ধ রাখতো। এই ফকিন্নি, তোর কথাতেই কি আমি চুপ করব নাকি? প্রিয়ানের কথায় পিহু ওর দিকে তেড়ে মেরে আসতে আসতে বলে। তোকে আজ আমি এই ছাদ থেকে ধাক্কা মেরে যদি না ফালাইছি, শয়তান কোথাকার। 3 ফুটটা মাইয়া, এই বাঁশের কঞ্চির মতো শরীর নিয়া তুই আইসোস আমাকে ছাদ দেখে ফেলার জন্য। প্রিয়ানের কথায় পিহু রেগে বলল। তুই আবার আবার আমাকে এইসব বলে ইনসাল্ট করছিস? দেখিস কুত্তা, তোর কপালে আমার থেকেও খাটো আর চিকন মেয়ে জুটবে। এটা বলছি কেন আমি? তোর কপালে কোনো মেয়েই জুটবে না। প্রিয়ান কিছু বলবে তার আগে আহিদ ওর মুখ চেপে ধরল। রিধি ও পিহুকে টেনে নিয়ে আসলো। রিধি হতাশার শ্বাস ফেলে বলে। তোরা এখানে অথয়ের মন ভালো করতে এসেছিস নাকি নিজেরা নিজেরা কুত্তার মতো ঝগড়া করতে এসেছিস? সারাটা দিন শুধু ঝগড়া আর ঝগড়া। ওই তো শুরু করলো। চুপ থাক পিহু। রিধির কথায় পিহু চুপ হয়ে গেল। আহিদ ও প্রিয়ানকে বলল পিহুর সাথে আর ঝগড়া না করতে। এরপর আহিদ গিয়ে অথয়ের পাশে বসলো। অথয়ের কাঁধে হাত রেখে বলে। তুই রাগ করবি জানে, তবুও বলবো আজ তুই যা করেছিস একটু না অনেকটাই বাড়াবাড়ি করেছিস। প্রিয়ান ও আহিদের কথায় সম্মতি জানিয়ে বলে। আহিদ ঠিক বলেছে ঐথি, আমি আগেই বলেছিলাম এক হাতে তালি বাজে না। আগে সম্পূর্ণ ঘটনা জেনে তারপর যা করার করতে বলেছিলাম। আর তোর আগে ভাগে এমনটা করা একদমই ঠিক হয়নি। প্রথমে গিয়ে তোর ইহান ভাইয়ের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। রুদ্রিক ভাইয়া আমাদের অনেক বড়, আজ তুই যা করেছিস এটা বেয়াদবি হয়ে গিয়েছে। বন্ধু হয়ে যেমন তোর প্রতিটা ভালো কাজে তোর সাপোর্ট করা আমাদের উচিত, তোর পাশে থাকা উচিত, ঠিক তেমনই তুই ভুল করলে তোকে সঠিক পথে আনাটাও আমাদের দায়িত্ব। এমনকি সেটা শুধু তোর ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে। অথই ছলো ছলো চোখে তাকালো ওদের দিকে, ধরা গলায় বলল। আজ আমি ভাইয়াকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ভাইয়া আমাকে সবসময় সাপোর্ট করে এসেছে আমার প্রতিটা কাজে। আজ আমি অনেক বড় অন্যায় করেছি, এই জন্যই ভাইয়া আজ এতগুলো বছর পর আমার গায়ে হাত তুলল। আমি কিভাবে ভাইয়ার সামনে যাব? ওর বন্ধুদের সামনে ওকে ছোট করে দিয়েছি। অথয়ের চোখে জল দেখে ওরা সবাই গিয়ে অথইকে জড়িয়ে ধরল। অথয়ও ওদের সবাইকে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল। বন্ধুদের ভরসা স্থলে হৃদয়ের দুঃখগুলো উজাড় করে দিল। অথয়ের ভীষণ মন খারাপ, কারণ গতকাল ইহান বাড়িতে আসেনি, আর সেটা যে ওর সাথে রাগ করেই আসেনি তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে অথই। অথইকে মন খারাপ করতে দেখে পিহু বলে উঠল। এভাবে মুখটা হুতুম প্যাঁচার মতন করে না থেকে গিয়ে রুদ্রিক ভাইয়া আর ইহান ভাইয়ার কাছ থেকে ক্ষমা চেয়ে নে, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। অথই গমরা মুখে বলে। কিভাবে যাব তাদের সামনে? কোন মুখে যাব? আমার ভীষণ লজ্জা লাগছে। অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। রিধি অথয়ের কাঁধে হাত রেখে চোখের ইশারায় আশ্বস্ত করে বলে। কিছু হবে না, আমরা আছি তো। আহিদ আর প্রিয়মও সায় জানালো। অথই শ্বাস ফেলল। এখন উপায় একটাই,
রদ্রিকের কাছে ক্ষমা চাওয়া। রদ্রিক ওকে মাফ করে দিলে ইহানও আর ওর সাথে রেগে থাকবে না। মনে মনে সবটা ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো অথই। তারপর ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকিয়ে বলে, আমি যাব, তোরাও কিন্তু আমার সাথে সাথে থাকবি। সবাই ঘাড় কাত করে সম্মতি দিল। নার্ভাসনেসে ঘামছে অথই, দু হাত ক্রমাগত ঘষে যাচ্ছে। এটা ওর স্বভাব। পিছন থেকে রিধি, পিহু, প্রিয়ান আর আহিত ওকে উৎসাহ দিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যেতে। ওদের জ্বালাতনে অথই রেগে তাকায় ওদের দিকে, তারপর বলে, এমন করছিস কেন তোরা? এসব করে আমার নার্ভাসনেস আরো বাড়িয়ে দিচ্ছিস বেয়াদবগুলো। প্রিয়ান ঘাড় চুলকে বলে, তাহলে কি করব? আমি যেখানে যাব শুধু আমার পেছনে পেছনে আসবি, মাথা মোটা কোথাকার। রিধি বলল, আর কথা বাড়াস না তো অথই, তুই যা।